নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস আলোচনা করব বাংলাদেশ বিপ্লবের মাস্টার মাইন্ড তথা ইউনূস সরকারের সবচেয়ে ক্ষমতাবান যে ব্যক্তি সেই মাহফুজ আলমের ভারত ভেঙে বাংলাদেশের সীমানা বাড়াবার পরিকল্পনা নিয়ে। এই বিষয়ে মাহফুজ গতকাল তিনি একটি পোস্ট দিয়েছেন, গতকাল না গত পরশু দিয়েছেন সম্ভবত, এবং সেখানটায় তিনি বলেছেন কি করে কেন ভারতের থেকে কিছু অংশ কেটে নিয়ে বাংলাদেশের সীমানা বাড়াবার, বাংলাদেশের আয়তন বাড়ানো দরকার, সেই সব বিষয় নিয়ে। তবে মাহফুজে যাওয়ার আগে এই বিষয়ে আরো একজনের কথা দিয়ে আমি শুরু করছি। তার যে বক্তব্যটা তিনি বলেছিলেন তার ভিডিও ক্লিপ আপনারা দেখুন। পরিধি আমি বাড়াবো, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি। দেখছেন, ইনি হচ্ছেন তারেক রহমান, জনাব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি দলের বর্তমান সময়ের মালিক। তিনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে সন্ত্রাসীদের হাতে 10 ট্রাক অস্ত্র পাঠাচ্ছিলেন চট্টগ্রাম থেকে কয়েক বছর আগে, তার মা খালেদা জিয়া যখন ওখানকার প্রধানমন্ত্রী সেই সময়ের কথা। ধরা পড়ে যায় সেই অস্ত্র। তারপর দেখুন কেমন মিটিমিটি হাসতে হাসতে ভারত ভেঙে বাংলাদেশের আয়তন বাড়াবার কথা তিনি বলছেন। এমন ভাবে বলছেন যেন এটা তার বাম হাতের খেলা। এক্ষুনি চাইছেন না বলে করতেছেন না, ভারত বেঁচে যাচ্ছে সেজন্য। শুনলেন তো এই মহাপুরুষের কথা, কি বলবেন? এইসব উদ্গান্ডু আবালদের আরাকান আর্মির ভয়ে কোথায় পালাবে সেই জায়গাটা ভেবে পাচ্ছে না কোথায় পালাবে। এরা আসছে ভারত দখল করতে। দেখুন, কুকুর যখন পাগল হয় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে কে তার প্রভু, কে তার আপনজন, কে তার পর, তার কিচ্ছু জ্ঞান থাকে না। তখন যাকে পায় সামনে তাকেই কামড়ে দেয়। আর কুকুর যখন পাগল হয় তার কামড় খেলে সে যে 5টা না 7টা কটা যেন ইঞ্জেকশন পড়ে না, সেই ঝামেলা। কেই ঝামেলা নেয় বলুন তো? সুতরাং পাগলা কুত্তা মারতেই হবে, এটা বলাই আছে। আর উপেক্ষা করা চলবে না। উপেক্ষা করা যেত যদি কোনো আম আদমি, আমরা এখন বলবো যে মাহফুজ আলমের কথা, এখন তো বললাম তারেক রহমানের কথা, এবার বলছি মাহফুজ আলমের কথা। এবার বলবো তিনি কোথায় কি বলেছেন সেটা দেখাবো। তা দেখুন, এই কথাগুলো খুব একটা আমাদের আলোচনার দরকার পড়তে না। কে কত পাগল কত কি বলে, সেসব কথাগুলো কি আর সবসময় মনে রেখে তার উত্তর দিতে হয়? এটা উপেক্ষা করাই যেত যদি কোনো আম আদমি, হাজার আলী, কাদের মোল্লা, এরা এই কথাগুলো বলতো, তাহলে এর কোনো গুরুত্বই ছিল না। কিন্তু তা তো নয়। এবার কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা ইউনূস মিয়ার দক্ষিণহস্ত কাম জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বলেছেন। দেখুন, উনি ঢাকাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ঢাকা থেকে কলকাতা খবর আসতে কিছুটা দেরি হয়েছে, তাই একটু দেরিতে পৌঁছেছে আমার কাছে। খুব একটা নজর তো দিই না মহাপুরুষদের দিকে, আপনারাও হয়তো পাননি, এখন সবাই এটা দেখতে পাননি। সুতরাং আগে খবরটা দেখুন, তারপর আসবো আলোচনায়। ঠিক তো? খবরটার কথা বলি, তারা কি বলেছেন দেখুন। তারা বলেছেন 71-এর পরে 75 আর 24-এ, 75-এ কি মহাকর্মটি করেছিলেন? সেখানে মুজিবুর রহমানকে তার পরিবার সমেত হত্যা করেছিলেন, তাই তো? তা সেইটা বলছেন 71-এ দেশের স্বাধীনতা, আর 75 বললাম মুজিবুর রহমানের তার পরিবার সমেত হত্যাকাণ্ড, আর 24-এ এই জুলাই আগস্ট মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন।
তো এইবার দুইবার সেই প্রসঙ্গ তুলে বলছেন ৭১-এর পরে ৭৫ আর ২৪-এ দুইবার সুযোগ আসার পরেও আমরা ৭২-এর মুজিববাদী বন্দোবস্ত মানে ৭২-এর সংবিধানটা তৈরি করেছেন, বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এক খণ্ডিত ট্রাঙ্কেটেড ঘেরাওকৃত মানে বাংলাদেশকে চারদিকে থেকে ঘিরে রেখেছে না ভারত, ঘেটোয়াইজড বাংলা মানে চারদিক থেকে ঘেরা একটা ছোট্ট একটা জায়গা, এই ঘেটোর মতো যা বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। বেশ মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, তাদের ভূমি পাকিস্তান, আশরাফ মানে মুসলমানদের মধ্যে যারা বনেদি অনেক উপজাত, তাদের জায়গা হচ্ছে পাকিস্তান। ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, মানে এখানকার ওই হিন্দু বিরোধীরা বামপন্থীরা কামড়ে দিয়েছে মনে হয় মাহফুজ আলমকে। তো এই এরা সেটা ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। যোগেন মন্ডলকে টেনে এনেছেন হিন্দু মুসলিম দলিত, হা 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 হা, কি অপূর্ব সেই বাংলাদেশ দেখা, কি চলছে সেটাও দেখুন। যাক আবার এখানটা আসি, তিনি কি লিখছেন। তাই বাংলাদেশকে খাঁচা ঝেড়ে বেরোতেই হবে, খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। আহা, বাংলাদেশের প্রাণ আজ ২৪-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি চাইছে। ২৪-এর শহীদদের, তাদের তো অনেকেই তোমরাই মেরেছ। আচ্ছা যাই হোক, দক্ষিণ এশিয়ার নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ ২৪-এর শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। আর ২৪ কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এ লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত। মানে যাবেও হয়তো না, মানে নয়, জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। তবু আমাদের শাহাদাতের ওপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বিশেষ দ্রষ্টব্য, এ ছবিটা ভাসানী, আবুল হাসিম, যোগেন মন্ডল, সোহরাওয়ার্দী সহ জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। এদের ছবিটা এখানে দিয়েছিলেন একটা, আমি আর এখানে ছবিটা দিচ্ছি না। সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। বিতরণ তো করেছেন, কিন্তু বিতরণের পরে সেই যোগেন মন্ডলকে পালিয়ে আসতে হয়েছিল। এ খবরটা রাখেন তো ঐতিহাসিক মশাই, ইতিহাসের মাস্টার মশাই, এ খবরটা জানেন? তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। বেশ, বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়, শেষের বিন্দুটা নয়। বাংলাদেশ নাকি শুরুর বিন্দু। ৪৭ হয়ে ৭১ থেকে ২৪-এ শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা এরপরে তিনি জানিয়েছেন। আচ্ছা, এইবার এরপরে কি আসছে? এরপরে কি বলবেন এইসব? এই ফেসবুকে পোস্টটা যেহেতু উনি পরে জানাবো আরো ভালোভাবে ডিলিট করে দিয়েছেন ২ ঘন্টা পরে, ফলে আসল পোস্টটা খুঁজতে আমাকে একটুখানি খুব চারদিকে ঘুরতে হয়েছে, সার্চ করতে হয়েছে। তো যাই হোক, খবরটা দেখেই মাথাটা কি করে মানে একেবারে জ্বলে উঠল রাগে। গ্রেটার ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশের মোল্লাদের পেঁয়াজি দেখছি। ম্যাপটাকে চেঞ্জ করছেন, বলছেন নাকি সিরাজদৌল্লার সময়ের ম্যাপ এটা, তখনকার বাংলা। আর সিরাজদৌল্লা যখন মুসলমান ছিলেন তখন সিরাজদৌল্লার বাংলাটাই মুসলমান হিসেবে ওনাদের নাকি দখল। এটা অনেকদিন ধরে শুনছি। তো অনেকদিন ধরে এই বাংলাদেশের এইসব মোল্লাদের পেঁয়াজি দেখছি, গুরুত্ব দিইনি তেমন, পাশ কাটিয়ে গেছি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়,
এইটাই ভেবেছিলাম, কিন্তু আজ আর সহ্য হলো না। ভাবলাম একটা জুৎসই জবাব দিতেই হয়। নজরে এলো আমার আগেই বাংলাদেশের মানুষ, সবার তো আর পাগলা কুকুরে কামড়ায়নি, যাই হোক তারা নিজেরাই খেপে গেছে মাহফুজ আলমের ওপর। কেন খেপে যাবে না বলুন? 1 জুলাই বিপ্লবের ঘা শুকোবার বদলে আরো দগদগে হচ্ছে দিনকে দিন। খাবার দাবার পাঠানো বন্ধ করে দিচ্ছে ভারত, মেডিকেল ভিসা বন্ধ, ওষুধপত্র আসছে না, দেশের শিল্প কারখানা সব বন্ধ, মানুষের আয়ের পথ নেই, রিক্সাওয়ালারও ধর্মঘট করছে চারদিকে, ওদিকে ছাত্ররা, এই কলেজের ছাত্র বনাম ও কলেজের ছাত্র মারামারি হচ্ছে। তো এইসব যখন হচ্ছে, মানুষ এমনিতেই পাগলা হয়ে যাচ্ছে, তার উপরে এই বেউকুফ মাহফুজ, তার বাদরামিতে যদি বোমা খেতে হয় ভারতের, তাহলে কেউ মুখ খুঁজে খুলে কি আর মুখ বুঝে বসে থাকতে পারে? পারে না। সুতরাং দে খিস্তি, লোকে খিস্তি দিয়েও যাচ্ছে, প্রাণ ভরে দিচ্ছে। তাদের মধ্যে একটু দুটো খিস্তি, একটু মানে মাহফুজ আলমকে খিস্তি, সেইটা একটু পড়ি। তার মধ্যে একজন ব্লগার নূর মোহাম্মদ নামে, তিনি বলছেন, জনাব মাহফুজ আলম, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি এখন শুধু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট নয়, ওরা বলে ঢাবির স্টুডেন্ট আপনি নন। সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে এসব আবোল তাবোল বকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলবেন না। এইবার দেখুন কথাটা কি বলছেন। 10 ট্রাক অস্ত্রের ভয় দেখানোতে ভারত এই দেশের সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে বড় দলকে তাদের হাতের পুতুল বানাইয়া ফেলছে। কার উদ্দেশ্যে বলা? বিএনপি, আওয়ামী লীগ নয়, বিএনপির উদ্দেশ্যে বলা হচ্ছে। বিএনপির আমলে খালেদা জিয়ার আগের শাসনে সেই যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল চট্টগ্রামে, সেইটার প্রসঙ্গ তুলছেন। এই দেশের সবচেয়ে বড় দলকে ভারত তাদের হাতের পুতুল বানাইয়া ফেলছে। এখন তাদের ভূমি দখলের মতো ডিলিউশনাল চিন্তা ভাবনা করলে তারা কি করতে পারে সেটাও মাথায় রাখেন। মানুষ বারবার আপনাদের কথায় জীবন দিবে না, আর এমন কিছু লিখবেন না যেটা 2 ঘন্টাও ধরে রাখতে পারেন। ওই যে 2 ঘন্টা পরেই মুছে দিয়েছে সেই বক্তব্য। তার মানে দেখুন কোথায় ঠেলা দিল। সব মেনেও নিল যে ওখান থেকে তারেক রহমানের মারফত ওই যে অস্ত্র পাচার হচ্ছিল, সেসবগুলো এখন বাংলাদেশের ব্যাপারে বাঁদরামি ভারত অনেক সহ্য করেছে যে এই বাঁদরামিগুলো। কিন্তু এইবার তিনি বলছেন আপনার কথায় এবার আর জীবন দিবে না কেউ, আর এমন কিছু লিখবেন না যেটা 2 ঘন্টাও ধরে রাখতে পারেন না। মাহমুদুল খান আপেল বলে একজন মন্তব্য করেছেন, দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তার পদ থেকে সরিয়ে একটি ইউনিভার্সিটির ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া এখন সময়ের দাবি। ইতিহাস কবচাইতে যেহেতু সে লাইক করে, শিক্ষক হয়ে ছাত্রদের কাছে ইচ্ছে মতো ইতিহাস কবচাক। সেই ইতিহাস তো সত্যি ইতিহাস নয়, সেটা তো মাহফুজ আলমের ইতিহাস। সুতরাং সেই ইতিহাস কবচে যাক। আর তাছাড়া তিনি একটু পরে বলছেন যে তাছাড়া দেশটাও সবচেয়ে সম্মানজনক পেশাটাও, আর রাষ্ট্রবিজ্ঞানের একটা পার্ট টাইম ক্লাসে ভর্তি হয়ে কিছু রাজনীতি শিক্ষক, অর্থাৎ ও যা করছে মাহফুজ আলম, এটা রাজনীতির মানে সাধারণ জ্ঞানও ছাড়া হচ্ছে যারা, তারাই এই ধরনের কথা বলে। সে প্রথম থেকে যেরকম বাস্তবতা বিপর্জিত আধ্যাত্মিক কথাবার্তা বলে, সরি টু সে, সেসব শুনে আমার ঝিমনো সাধু বাবাদের কথা মনে পড়ে। দেশের মাজারগুলিতে এক ধরনের সাধু বাবাদের দেখা মেলে যারা সারাদিন ঝিমায়, তবে এই ঝিমানো সাধারণ কোনো ঝিমানো নয়। ঝিমাইতে তারা নিজেদের রাজা বাদশাহ ভাবে আর মনে মনে হাতি ঘোড়া মারে। এই যে কিছুদিন ধরে শুনছেন না যে মাজার ভেঙে দিচ্ছে, মানে বাংলাদেশের কট্টরপন্থীরা বলছে মাজার ইসলামের নিয়ম বিরুদ্ধ, ইসলাম বলে ভেঙে দিচ্ছে না। সেখানে মাজারে যারা থাকে তাদের উদ্দেশ্য, ওদের বড় একটা অভিযোগ হচ্ছে যে এরা দিনরাত গাঁজা খায়,
গাঁজা খেয়ে সবসময় ঝিমুতে থাকে, আর সেই ঝিমুনোর ঘরে তারা ওই নিজেদের রাজা বাদশা ভাবে আর মনে মনে হাতি ঘোড়া মারে। তো যাই হোক, সেই কথাটাই এখানে দেখলেন উনি নিজেই সরকারের অংশ হয়ে সেই সরকারেরই সমালোচনা করে। এমন উদ্ভট আচরণ এই ঝিমুনো বাবারা ছাড়া, মানে এই উপদেশটা ঝিমুনো বাবারা মাহফুজের মতো তারা ছাড়া আর কে করে বলেন? তবে সে যদি এসব বুঝে শুনে জেনে বুঝে করে বা ডিপ স্টেটের কোনো একটা পক্ষের হয়ে রাজনীতিতে একটা পরিস্থিতি তৈরি করার জন্য এসব করে, তাহলে সে তার সম্ভাবনাময় একটা রাজনৈতিক ক্যারিয়ারের 12টা বাজাচ্ছে। আমরা বহুকাল ধরে বলছি যে বাংলাদেশের এই যে গদি ওলট পালট হচ্ছে না, এটা শুধু আমরা বলি না, এই কথাটা সত্যি, এবং এটা বাংলাদেশেরও মানুষ সেটা বিশ্বাস করে। বুঝলাম যে এমন বাক্যবাণে অস্থির হয়ে মাস্টার মাউন্ট মাহফুজ আলম 2 ঘন্টার মধ্যে পোস্ট ডিলিট করে দিয়েছেন। সুতরাং বেশি কিছু বলে আমিই বা সময় নষ্ট করি কেন তার জন্যে? তাই বাংলাদেশের যারা এখনো পাগলা কুত্তার কামড় খাননি, এই মাহফুজ আলমদের মতো পাগলা কুত্তার কামড় যারা খাননি, তাদের কাছে একটি নিবেদনটা হলো, পাগলা কুত্তাদের না হয় আপাতত পাগলা কুত্তাদের ব্যাপারে আমি কিছু বলছি না, আপনারাও যা বলার অনেক কিছু বলে দিয়েছেন, কিন্তু একটা কথা বলি, এই পাগলা কুত্তাদের কিন্তু ছেড়ে রাখবেন না। ছেড়ে রাখলে কিন্তু সেটা ভয়ের কারণ, তাহলে কামড় খাওয়ার ভয় কিন্তু থেকেই যাবে। কতক্ষণ থাকবেন? পাগলা কুকুরের কি কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় বসবে, কোথায় শোবে, তার কোনো ঠিক আছে নাকি? কত আর সাবধানে থাকবেন? সুতরাং নিজে বাঁচতে এবং দেশের বাংলাদেশের অন্যদের মানুষদের বাঁচাতে পাগলা কুত্তা নিকেশ অভিযানে নেমে যান, নইলে কিন্তু ভারতও বেশি দিন সহ্য করবে না। ভারত এসব উল্টোপাল্টা, আর এই মহাপুরুষরা এরা যে ভেতরে ভেতরে কি করছে আর কি করবে, এদের মনে তো অনেক কথাই। তারেক রহমানের কথা শুনলেন না? গোপের ফাঁক দিয়ে মিটি মিটি হাসতে হাসতে কেমন করে বলছিলেন সীমানা বাড়াবার কথা। এই পাগলা কুত্তারই বংশে এই আর এক এসছে, এক নয়, এখন তো বাংলাদেশে পাগলা কুত্তার সংখ্যাই বেশি। তো যাই হোক, এই হচ্ছে পাগলা কুত্তাদের ধরন। ভারত বেশি দিন সহ্য নাও করতে পারে। সুতরাং নিজেদের বাঁচার জন্যে বাংলাদেশের মানুষ, আপনারা এই পাগলা কুত্তাদের নিকেশ করার অভিযানে নেমে পড়ুন। এখন এই পর্যন্ত, দেখা হবে পরের প্রতিবেদনে। তবে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস দিন। এখন এখানেই থামছি। ধন্যবাদ।